প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম। শুরুতেই মহান রাব্বুল আলামিনকে লক্ষ হাজার কোটি শুকরিয়া জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমার মা, আমি যখন হতাশ হয়ে যেতাম, যখন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে বারবার পিছনে পড়ে যাচ্ছি, ঠিক তখনই আমার মা আমাকে বলতো, আশার কোনো মরণ নেই বাবা, আশার কোনো মরণ নেই। তুমি স্বপ্ন দেখো, আশা করো, নিশ্চয়ই আল্লাহ একদিন তোমার স্বপ্ন এবং আশা পূরণ করবে। আসলে স্বপ্ন আমরা দেখি, আমরা কেউ বসে বসে স্বপ্ন দেখি, কেউ হেঁটে হেঁটে স্বপ্ন দেখি, আবার কেউ শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, এর মধ্যে কেউ কেউ আবার ঘুমিয়ে স্বপ্ন দেখি। তবে সবচেয়ে বেশি বেশি স্বপ্ন দেখি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে। এই ঘুমিয়ে স্বপ্ন দেখারও পার্ট রয়েছে, এক এক স্বপ্ন এক এক রকম। ঘুমিয়ে স্বপ্ন দেখার মধ্যে কিছু স্বপ্ন আমাদেরকে সতর্ক করে দেয় ভবিষ্যৎ সম্বন্ধে, আবার কিছু স্বপ্ন আমাদেরকে আনন্দ দেয়, আবার কিছু স্বপ্ন আমাদেরকে ভয় দেয়, ভয় পায় কিছু স্বপ্ন দেখে। মূলত ওগুলো স্বপ্ন নয়, ওগুলো হচ্ছে মূলত খোয়াব। অবচেতন মনে যেগুলো আসে সেগুলোকে আমরা খোয়াব বলে থাকি, বা বিধাতা কর্তৃক সতর্কতামূলক যে স্বপ্নগুলো দেখি তাকে আমরা খোয়াব বলে থাকি। স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে উপরের দিকে যাওয়ার সিঁড়ি তৈরি করে দেয়, উপরের দিকে ওঠার পথ তৈরি করে দেয়, সিঁড়ি তৈরি করে দেয়। এরকম স্বপ্ন আমরা দেখি, আমাদের সমাজে অনেকেই দেখেন। আমাদের সমাজে এরকম বহু লোক রয়েছেন যারা একেবারে অতি ছোট সামান্য স্থান থেকে অনেক উপরে, অনেক অনেক উপরে চলে গেছেন, জিরো থেকে হিরো হয়েছেন। এরকম অনেক অনেক রয়েছে, অনেক উদাহরণ। যাই হোক, আমি সেসব উদাহরণে যাচ্ছি না। সফল ব্যক্তি যারা, তাদের কিছু কোয়ালিটি থাকে, তাদের কিছু যোগ্যতা থাকে। সেই যোগ্যতাগুলো হলো, এর মধ্যে একটি যোগ্যতা, অনেক যোগ্যতা রয়েছে, এর মধ্যে একটি যোগ্যতা হলো তিনি যে স্বপ্নটি দেখেন সেই স্বপ্নটির পিছনে সারাক্ষণ তিনি ছুটেন স্বপ্নটাকে পূরণ করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি বলেছেন, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তাকে ধরা। কত চমৎকার, কত চমৎকার একটি কবিতা, ভাবা যায়। মূলত সোনার হরিণ বলতে কিছু নেই, স্বর্ণে কখনো হরিণ হয় না। তাহলে কি কি বুঝিয়েছেন তিনি? তিনি তার স্বপ্নটাকেই বুঝিয়েছেন। তিনি যে স্বপ্নটা দেখেছেন সেটা যেই হোক, সেটা হতে পারে কবির জন্য কোনো নারীও হতে পারে, অথবা তার কাঙ্ক্ষিত কোনো বস্তু বা ব্যক্তি হতে পারে, এনিওয়ে হতে পারে যে কোনো কিছু। তিনি সেটাকে দিয়ে এটা বুঝিয়েছেন যে স্বপ্নটাকে সবসময় লালন করতে হবে। ঠিক যেরকম আপনি আপনার সন্তানকে লালন করেন, আপনার বাচ্চাটাকে আপনি স্কুলে পাঠান, তাকে খাওয়া দাওয়া করান, গোসল করান, কাপড় পরান, তারপর স্কুলে পাঠান। স্কুলে পাঠিয়ে কিন্তু আপনি ক্ষান্ত নন। স্কুলে পাঠানোর পরও আপনি তাকে নিয়ে ভাবেন, সে কি করলো, সে কার সাথে মিশতেছে, সে কার সাথে কথা বলছে, সে লেখাপড়া ঠিক মতো মনোযোগ দিচ্ছে তো, পরীক্ষার রেজাল্ট কি হলো। এবার বাসায় যখন আসে সে, আবার তাকে গুছিয়ে গোসল করিয়ে তাকে আবার খাবার দাবার দিয়ে তারপর আবার তার পরের যে স্টেপ, সেই স্টেপে তাকে নিয়ে যান। অ্যাকচুয়ালি এটাই বলতে যাচ্ছি, স্বপ্নটাকেও ঠিক এভাবেই লালন করতে হয়। সারা দিন আপনাকে সেই স্বপ্নের পিছনেই ছুটতে হবে। সেই স্বপ্নটার পিছনে, যে স্বপ্নটা আপনি দেখেছেন, সেটা হতে পারে আপনার কোনো
কাঙ্ক্ষিত একটা গাড়ি হতে পারে, প্রাইভেট কার হতে পারে, সেটা 30 থেকে 1-1.5 কোটি টাকা, অথবা অথবা হতে পারে সেটা আপনার আলিশান কোনো একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, অথবা ভাড়া দেওয়ার মতো 5 তলা একটা বিল্ডিং, XYZ। স্বপ্ন এক একজন এক এক রকম থাকবে। যেটাই হোক, যে স্বপ্নই হোক, আপনাকে সেই স্বপ্নের পিছনে ছুটতে হবে। সারা দিন স্বপ্নের পিছনে ছুটে আপনি যখন বাসায় আসবেন, বাসায় আসার পর এবার সেই স্বপ্নটাকে রেখে আপনি ঘুমিয়ে যাবেন, না না, তা চলবে না। আপনি বাসায় এসে আপনার সমস্ত কাজ শেষে যখন বিছানায় যাবেন, তখন স্বপ্নটাকে নিয়ে আপনার ভাবতে হবে, আবার স্বপ্নটাকে জাগিয়ে তুলতে হবে। ঠিক যেমন আপনার বাচ্চাটিকে আপনি ঘুম পাড়িয়ে দেন নানান কথা বলে, ঠিক একইভাবে আপনার স্বপ্নের সাথে আপনাকে কথা বলতে হবে। কথা বলতে বলতে, স্বপ্নের সাথে কথা বলতে বলতে আপনি ঘুমিয়ে পড়লেন, না, সেটাও করা যাবে না। তাহলে আপনার স্বপ্ন সে কোথায় চলে যাবে তার ঠিক নেই, সে হারিয়েও যেতে পারে। তাই স্বপ্নের সাথে কথা বলে তারপর স্বপ্নটাকে বালিশের নিচে রেখে তারপর আপনাকে ঘুমাতে হবে, আগে তাকে ঘুম পাড়িয়ে। এবার সকালবেলা ভোরে আপনি যখন ঘুম থেকে উঠবেন, প্রথম কাজ হচ্ছে আপনার সেই স্বপ্নটাকে বালিশের নিচ থেকে বের করা। হ্যাঁ, তবে সাবধান, সেই স্বপ্নটাকে বের করে আপনি কিন্তু অন্যদিকে মনোযোগ দিলে চলবে না। আপনাকে তার দিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে, অবশ্যই তাকে দৃষ্টি রাখতে হবে। কারণ ওই যে কবিগুরু বলেছেন, অবশ্যই তার দিকে দৃষ্টি রাখতে হবে। কারণ ওই যে কবিগুরু বলেছেন, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তা আপনিও তো সোনার হরিণ চাচ্ছেন। তিনি আরো বলেছেন, মনোহরণ চপল চরণ সোনার হরিণ। সোনার হরিণটা কত সুন্দর সেটাই বুঝিয়েছেন। এরপর বলছেন কি, সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তাকে ধরা। অর্থাৎ আপনার স্বপ্নটা যখন আপনি বের করে একটু অমনোযোগী হবেন, তখন আপনার সেই স্বপ্নের সোনার হরিণটা দূরে কোথাও এমন দৌড় দিবে, তখন তাকে আপনি খুঁজে পেতে আপনার কষ্ট হবে। এজন্য তার দিকে দৃষ্টি রাখতে হবে। ওই যে সে যে দৃষ্টি এড়ায়, দৃষ্টি এড়ায়, সে যে কখনোই আপনার দৃষ্টি থেকে বাইরে যেতে না পারে। এবার আবার তার পিছনে ছুটেন, সে কোথায় যাচ্ছে, স্বপ্নের পিছনে আপনাকে ছুটতে হবে। আপনার স্বপ্নকে, আপনার স্বপ্ন যখন ছুটছে, তখন আপনি স্বপ্নের পিছনে পিছনে ছোটার সময় আপনার সামনে খাল, নদী, নালা, ঝড়, বৃষ্টি, গাছপালা, পাহাড়, পর্বত, অনেক কিছু আসবে, অনেক অনেক কিছু আসবে। সেগুলো সমস্ত কিছুকে আপনি উপেক্ষা করে যেতে হবে। আমি আসলে এটাই বলতে যাচ্ছি, পাহাড়, খাল, বিল, নদী, নালা, আসলে অ্যাকচুয়ালি নদী, নালা, খাল, বিল না, এগুলো হচ্ছে আপনার পিছনে কিছু বাধা। আপনার সামনে কিছু বাধা আসবে, পিছনে কিছু বাধা, সামনে কিছু বাধা, বিপত্তি, যেগুলো আপনার স্বপ্নটাকে পিছনে চালার চেষ্টা করবে, আপনার স্বপ্নটাকে হারিয়ে যাওয়ার, হারিয়ে হারিয়ে বা দূরে কোথাও ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এই স্বপ্ন কিভাবে হারিয়ে যায়, স্বপ্ন কেন হারিয়ে যায়, কেন আপনি সফলতার দ্বার প্রান্তে গিয়েও, আপনার স্বপ্নের জিনিসটাকে অ্যাচিভ করতে গিয়েও আপনি হারিয়ে ফেলেন, সেটার একমাত্র কারণ, আমি বলবো একমাত্র অন্যতম কারণ হচ্ছে মানুষের কথা, লোককথা, মানুষের হিংসা, মানুষের ভালো না লাগা আপনার উন্নতি এবং আপনার পার্সোনালিটি, আপনার এভরিথিং, কিছু মানুষের কাছে ভালো লাগবে না। আর ভালো না লাগার কারণেই তারা আপনার পিছনে হাসবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, আপনাকে নিয়ে বিদ্রূপ করবে, আপনাকে বিভিন্নভাবে বাধা দিবে। এই সমস্ত বাধা, বিপত্তি আর বিদ্রূপকে আমি বলছি খাল, নদী, নালা, বিল, পাহাড়, পর্বত। আপনি ওদের কথা, ওদের আঘাত, ওদের লাঞ্ছনা
এগুলোকে যদি আপনার মধ্যে ক্রিয়েট করে ফেলেন, তাহলে আপনি আপনার সেই স্বপ্নের দিকে আর এগোতে পারবেন না। অর্থাৎ আপনার স্বপ্নটা, আপনার সেই সোনার হরিণটা আপনার চোখের আড়ালে চলে যাবে। এভাবেই আমরা আমাদের সোনার হরিণ, আমাদের লালিত স্বপ্নগুলোকে আমরা হারিয়ে ফেলি। অনেকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই স্বপ্নগুলোকে। সেজন্য আমরা সেজন্য আমরা বিভিন্নভাবে ব্লেম দিই আমাদের নিজেদেরকে। আমরা বলি, আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম, হয়নি। আমার তো কোনো উপায় ছিল না, আমার তো কোনো পথ ছিল না। হ্যাঁ, আমি তো এগোচ্ছিলাম, আমি তো একটা কিছু করছিলাম, বাট আমার সেই কাজটা নষ্ট হয়ে গেল। বা আমি যে যানটি দিয়ে, যে বাহনটি দিয়ে আমি যাচ্ছিলাম, আমার স্বপ্ন দিকে এগোচ্ছিলাম, সেই বাহনটি নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমার পক্ষে সম্ভব হয়নি। না, বিষয়টা এটি নয়। বিষয়টা এটি কখনো হতে পারে না। আপনি ধরেন আপনি কোথাও রওনা করলেন আজ, আপনি কক্সবাজার যাবেন। আপনি গাড়িতে চড়লেন, গাড়িতে চড়ার পর গাড়ি কিছু দূর গিয়ে ঢাকা অতিক্রম করে গাড়িটা কি করলো, গাড়িটা নষ্ট হয়ে গেল। এখন আপনি কি গাড়িটা চেঞ্জ করে আরেকটা গাড়িতে উঠে কক্সবাজার যাবেন না? আমি নিশ্চিত আপনি অবশ্যই যাবেন। আপনি গাড়িটি চেঞ্জ করে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে ঠিকই পৌঁছবেন। কেন পৌঁছলেন? কারণ আপনি আপনার সিদ্ধান্তে অনড় ছিলেন। আপনার দৃঢ় প্রত্যয় ছিল যে আপনি কক্সবাজার যাবেন। অ্যাকচুয়ালি আমি এটি বলতে চাচ্ছি, স্বপ্নকে পিছিয়ে ফেলার মতো কোনো বাধা বিপত্তি যাকে আটকাতে পারে না, সে অবশ্যই তার গন্তব্যে যাবে। তাহলে স্বপ্নের জন্য আপনাকে থাকতে হবে একটা আকাঙ্ক্ষা, যেটাকে বলে ডিপ ডিজায়ার। ডিপ ডিজায়ার বলতে আমরা বুঝি তীব্র আকাঙ্ক্ষা। শুধুমাত্র আকাঙ্ক্ষা আপনাকে আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবে না কখনোই। আপনাকে থাকতে হবে তীব্র আকাঙ্ক্ষা। সেই তীব্র আকাঙ্ক্ষাই আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে ঠিক সময় মতো। আজ এটুকুই। পরের পার্টে আমরা আসব কিভাবে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারব এবং কি কি স্টেপে আমাদেরকে এগোতে হবে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।